শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ইংরেজি ক্লাসে আজকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রত্যেক ক্লাসটা শুরু হওয়ার আগেই তোমাদের কিছু কথা বলি, যেটা প্রায় প্রত্যেক দিন আমি বলতেছি, কিন্তু কিছু করার নেই। আসলে প্রত্যেক দিনই বলতে হবে। তোমরা জানোই যে আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আসলে কতটা বাজে একটা অবস্থার মধ্যে আছে, যে একটা দেশে হচ্ছে তোমার মারা গেলে মানুষ চিতা আগুন জ্বালানোর মতো জায়গা পাচ্ছে না, আর কবরে দেওয়ার জন্য কবরে সমাহিত করার জন্য আসলে কবরে কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। মানে একটা দেশের অবস্থা কতটা করুণ হলে বা কতটা খারাপ হলে এইরকম অবস্থা হতে পারে। আর হসপিটালের বাইরের রাস্তাগুলোতে মানুষ মানে মাছ যেমন পানিহীন অবস্থার মধ্যে যেরকম মানে লাফাইতে লাফাইতে বা একটা কাতরাতে বা যন্ত্রণায় কাতর হয়ে মারা যায়, মানুষগুলো ঠিক একইভাবে মারা যাচ্ছে। কারণ কি? কারণ আমরা জানি আমরা একটা বর্তমানে বৈশ্বিক মহামারী, যেটা করোনা ভাইরাস বা কোভিড-19 যাই বলি না কেন, সেই মহামারীর ভিতর দিয়ে পার হচ্ছে। তো সেটা আসলে খুব বাজে একটা রূপ নিয়েছে ইন্ডিয়াতে, এবং আল্লাহ না করুক, আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি যেন হচ্ছে এই যে ইন্ডিয়াতে যেই ধরনের অবস্থা চলতেছে, আল্লাহ যেন দ্রুত তাদের সুস্থতা দান করে, পরিস্থিতি স্বাভাবিক করে দেয়। আর আমরা তাদের মতো একটা দেশ যেখানে চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশের থেকে ভালো, ওই দেশে যদি এই পরিস্থিতি হয়, আল্লাহ না করুক আমাদের দেশে যদি এইরকম কোনো ঘটনা ঘটে, তাহলে আমাদের যে কি হবে আসলে সেটা হয়তো আমরা কল্পনা করতে পারতেছি না। তাই তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই সাবধান থাকবা। বাসা থেকে তোমাদের বের হওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, যেহেতু তোমরা সবাই সপ্তম শ্রেণীতে পড়ো। বাসায় থাকবা, আর বাসা থেকে কেউ যদি বের হয়, যেমন তোমার বাবা হতে পারে, তোমার বোন হতে পারে, তোমার মা হতে পারে, তোমার আত্মীয় স্বজন যেই হতে পারে, অবশ্যই মেক শিওর তার সে হচ্ছে একটা মাস্ক পরিধান করে আছে, ঠিক আছে? করোনার বিপক্ষে বর্তমান পর্যন্ত মানে আজকের দিন পর্যন্ত সর্বোচ্চ কার্যকরী যে ব্যবস্থাটা বলা হচ্ছে, ডাক্তাররা বারবার বলতেছে, সেটা হচ্ছে কি মাস্ক পরতে হবে। মাস্ক পরলে করোনার বিপক্ষে অনেকটাই কি থাকা যায়, সতর্ক থাকা যায়। তাই কোনোভাবেই মাস্ক কখনোই খুলবা না, যেখানে যাও বাহিরে যাও মাস্ক পরে যাওয়া। আর মাস্কটা অবশ্যই যা প্রপারলি পরবা, নিচের দিকে নাক খুলে রেখে বা থোতার সাথে লাগাই রাখা, আসলে এই ধরনের মাস্ক পরার কোনো দরকার নেই। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সার্বাঙ্গিক মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি শুরু করতেছি। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভয়েস নিয়ে, ভয়েসের অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবং নিয়মগুলো সবগুলাই কিন্তু শেষ করে দেওয়া হয়েছিল। আশা করি তোমরা বাসা প্র্যাকটিস করেছো। আজকে আমরা আরেকটা টপিকসে যাব, সেটা হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আমরা যদি আক্ষরিক অনুবাদ করি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি, ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে কি আক্ষরিক অনুবাদ করলে বাক্যের রূপান্তর। এখন কথা অনেকেই প্রশ্ন থাকতে পারে যে এই বাক্যের রূপান্তরের কি দরকার, বা আসলে বাক্যের রূপান্তরটা কি। দেখো, আমি যেটা বাংলা এখানে বাক্য লিখেছি কি, সে ভালো ছেলে, আর সে ছেলে হিসেবে খারাপ নয়। খেয়াল করে দেখো, প্রথম বাক্যটা কি বলতেছে, সে ভালো ছেলে, তা কারো প্রশংসা করা হচ্ছে। দ্বিতীয় বাক্যে কি বলা হচ্ছে, সে ছেলে হিসেবে খারাপ নয়। তার মানে কি দাঁড়ায়, ছেলে হিসেবে খারাপ নয়, তার মানে কি সে অবশ্যই ভালো ছেলে, তাই না? দুটা বাক্য একই ধরনের অর্থ প্রকাশ করতেছে, কিন্তু একটাতে আমরা নাবাচক শব্দ পাচ্ছি, নয়, একটাতে আমরা নাবাচক শব্দ পাচ্ছি, আর একটার মধ্যে আমরা কি পাচ্ছি না, নাবাচক কোনো শব্দ পাচ্ছি না, ঠিক আছে? সে ভালো ছেলে, সে ছেলে হিসেবে খারাপ নয়, একই ধরনের অর্থ প্রকাশ করতেছে দুটা বাক্য, কিন্তু দুটা বাক্যের কি নাই, একই গঠনের দিকে যদি তাকাই, একটার মধ্যে নাবাচক শব্দ আছে, একটার মধ্যে কোনো প্রকারের নাবাচক শব্দ নেই। এই হচ্ছে তোমার বাক্যের রূপান্তর। তো বাক্যের রূপান্তর আসলে কোন কাজে ব্যবহৃত হয়? আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন ইংরেজি অনেক বলি বা ইংরেজিতে অনেক কিছু লেখার চেষ্টা করি, তখন সবসময় একই ধরনের বাক্য যদি দেখি, তাহলে বিষয়টা কি হয়ে যায়, অনেক বেশি বোরিং হয়ে যায়, বা অনেক বেশি একঘেয়েমিতা চলে আসে। এর জন্য জাস্ট লেখাটাকে ইন্টারেস্টিং করার জন্য, বা আমার আমার বক্তৃতা বা আমি যাই বলি সেই ব্যাপারটা ইন্টারেস্টিং করার জন্য কি করা হয়, আসলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস গুলা ইউজ করা হয়, যাতে কি এইগুলো ব্যবহার করলে কি বোঝাবে যে এই বক্তাটা বা এই লেখকটা নিশ্চয়ই অনেক কিছু জানে, ভাষাগত তার দক্ষতা নিশ্চয়ই অনেক ভালো। এর জন্যই তোমাদের আসলে বেসিক্যালি এই জিনিসগুলো পড়ানো হয়। আচ্ছা, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসলে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং এগুলা হচ্ছে কেন আমাদের দরকার। আচ্ছা, এই গেল। এখন আমি প্রথমে যে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করবো, সেটা হচ্ছে সেন্টেন্সেস। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে আলোচনা করার আগে আমি একটু সেন্টেন্সেস নিয়ে আলোচনা করতে চাই।
সেন্টেন্সেস নিয়ে একটু আলোচনা করতে চাই। সেন্টেন্স কি আশা করি তোমরা সবাই জানো, তারপরে একটা বার জাস্ট আমি যা বলে যাচ্ছি শুনো, শুনে রাখো, যারা যারা জানো না একটু জেনে নাও। সেটা হচ্ছে কি সেন্টেন্স কি। সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ড যখন একসাথে বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন আমরা তাকে কি বলবো, সেন্টেন্স বলবো। কি বললাম আরেকটা বার আমি বলতেছি, যে কতগুলো ওয়ার্ড যখন একসাথে বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে আমরা কি বলি, সেন্টেন্স বলি। একটা কথা অবশ্যই মাথায় রাখবা যে একটা মনের ভাব প্রকাশ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা বাক্য বা একটা সেন্টেন্স যদি মনের ভাব প্রকাশ না করতে পারে তাহলে সেটাকে আমরা কোনোভাবেই বাক্য বা সেন্টেন্স বলতে পারি না। তাহলে আমি সংখ্যাটা এখানে একটু লিখছি যে দুই বা ততোধিক বা দুইয়ের অধিক যাই বলি না কেন শব্দ একসাথে বসে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে আমরা কি বলবো, সেন্টেন্স। সেন্টেন্স আর বাংলায় বললে বিষয়টা আসে বাক্য। ঠিক আছে, যেমন ধরো আমি যদি বলি আমি স্কুলে যাই, হ্যাঁ আমি স্কুলে যাই, তাহলে দেখো এখানে আমি একটা শব্দ, স্কুল একটা শব্দ, যাই একটা শব্দ, তিনটা শব্দ আমি স্কুল এবং যাই, তিনটা শব্দ একসাথে বসে আমি স্কুলে যাই একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতেছে। কেউ যখন বলবে আমি স্কুলে যাই তখন তুমি, বা আমি স্কুল যাইতেছি এই ধরনের কথা যখন বলবে তখন তুমি ধরে নিতেই পারো যে সেই স্কুলে যাচ্ছে। ঠিক আছে, বা তাহলে এটা এই সেন্টেন্সটা দ্বারা ব্যাপারটা কি দাঁড়ালো, যে আসলে সে এই সেন্টেন্সটা দ্বারা তার একটা মনের ভাব প্রকাশ, যেটা হচ্ছে কি সেই স্কুলে যাচ্ছে, এই মনের ভাবটা সে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারলো। তাহলে সেন্টেন্সের কাজ কি, সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করা। ঠিক আছে, তাহলে সেন্টেন্সের সংজ্ঞাটা আমি আরেকবার বলতেছি, দুই বা দুইয়ের অধিক শব্দ একসাথে বসে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। এবং একটা কথা সবসময় মনে রাখবা যে মনের ভাব প্রকাশ করতে পারাটাই একটা সেন্টেন্সের সবচাইতে বড় সার্থকতা। মানে মনের ভাব প্রকাশ করতেই হবে। আমাদের বা তোমাদের বাসায় যদি কারো ছোট বাচ্চা থাকে তাহলে তোমরা জানো যে ছোট বাচ্চারা অনেক সময় অনেক কথা বলে। ঠিক আছে, অনেক সময় অনেক কথা বললেও আমরা কিন্তু সব কথা বুঝতে পারি না। কেন সব কথা বুঝতে পারি না, কারণ হচ্ছে কি ওর কথাগুলো কি করতে পারতেছে, ডাজন্ট মেক এনি সেন্স, কোনো প্রকারের আমাদের কাছে সেই ব্যাপারটা কোনো অর্থ প্রকাশ করে না। আর যেহেতু তাই অর্থ প্রকাশ করে না, তাই ওই কথাগুলোকে কি বলি না, আমরা আসলে কোনো বাক্যগুলা স্বীকৃতি দেই না। তাহলে অবশ্যই কি করতে হবে, সেন্টেন্স একটা সেন্টেন্স হইতে হলে তার কি করতে হবে, মনের ভাব প্রকাশ করতে হবে। এবার আসি সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স অর্থানুসারে 5 প্রকার আর গঠন অনুসারে 3 প্রকার। আমরা গঠন অনুসারে 3 প্রকার এটা পড়বো না, আমরা আজকে দেখবো হচ্ছে অর্থানুসারে 5 প্রকার সেগুলা। অর্থানুসারে মানে অর্থের বা মিনিং এর অনুসারে 5 প্রকার। কি কি? assertive sentence, interrogative sentence,
অপারেটিভ সেন্টেন্স এবং লাস্ট ওয়ান সেন্টেন্স। দেখো তাহলে সেন্টেন্স অর্থানুসারে 5 প্রকার। কি কি বললাম আমরা? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। আমি জানি তোমরা হয়তো অনেকেই এই বিষয়গুলো জানো, তাও একটাবার আলোচনা করে নিচ্ছি। আমরা আজকে বেসিক্যালি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে মানে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আসলে বেসিক্যালি এই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আসে। তাই অ্যাসার্টিভ সেন্টেন্সটা নিয়ে আমি আগে একটু আলোচনা করে নিব। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা যদি আমরা করি, সেটা বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা কোনো ঘটনা বা কোনো কিছুর বর্ণনা করা বোঝায়, আমরা সাধারণ অর্থে বলতে পারি সেই সেন্টেন্স গুলো হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। কি বললাম? দেখো কি বললাম, অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্যগুলো কি? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা দেওয়া বা বিবৃতি দেওয়া হয় তাকে কি বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স বল। যেমন একটু আগে আমরা লিখেছিলাম কি, আমি স্কুলে যাই। যেমন ধরো গতকাল কি বললাম? যেমন আশা করি তোমরা অনেকে আইপিএল দেখো, তো আইপিএল এ গতকালকে কিন্তু চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে হারিয়ে জয়লাভ করেছে। তাহলে এই যে আমি একটা বর্ণনা দিলাম, গতকাল চেন্নাই সুপার কিংস জয়লাভ করেছে, এটা কিন্তু হচ্ছে কি গতকালের একটা ম্যাচের বা গতকালকের একটা খেলা কি করতেছি আমি বর্ণনা দিচ্ছি বা বিবৃতি দিচ্ছি যে আসলে গতকালকের ম্যাচে কি ঘটছিল সেটার বর্ণনা দিচ্ছি। তাই হচ্ছে কি এই বাক্যটা হচ্ছে কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু আবার 2 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার। এখন আমরা ধীরে ধীরে আমাদের পড়ার ভিতরে আসতেছি, সেটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, first one, and the second one is অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আরো 2 প্রকারের মধ্যে আমরা ফেলাতে পারি। কি? একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানে হাফ সূচক, আর নেগেটিভ মানে না বাচক বা না সূচক, যাই বলতে পারো, সমস্যা নাই। তাহলে দেখো আমরা কি বললাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং আরেকটা হচ্ছে কি
নেগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনটা? আমরা সোজা বাংলায় বলতে পারি কি হা সূচক বাক্যগুলো। আর নেগেটিভ সেন্টেন্স কোনটা? না বাচক বা না সূচক বাক্যগুলো। তো হা সূচক বাক্য কোনগুলো? যে বাক্যগুলোতে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? যে সেন্টেন্স গুলার মধ্যে কোনো না বাচক শব্দ থাকে না, মানে নাই, না, আসবে না, এই টাইপের যখন কোনো কিছু, কখনো না, এই টাইপের যে কথাগুলো যখন আমরা কোনো বাক্যের মধ্যে পাবো না, সেই বাক্যটা কি হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনগুলো? যে বাক্যে কি থাকে না, বাক্যে না সূচক বা না বাচক কোনো শব্দ থাকে না। তাকে কি বলে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যেমন ধরো আমি যদি বলি, যেমন আমি স্কুলে যাই, আগে যে উদাহরণটা ব্যবহার করেছিলাম, দেখো আমি স্কুলে যাই, বা এর থেকে ভালো একটা উদাহরণ দিতে পারি, সে ভালো ছেলে। সে ভালো ছেলে বা সে ভালো মেয়ে, যাই বলি না কেন, দেখো সে ভালো ছেলে এই বাক্যটার মধ্যে কিন্তু না সূচক কোনো কথা নাই। ঠিক আছে, মানে সে খারাপ ছেলে বা সে ভালো ছেলে না, এই ধরনের কিন্তু কোনো কথা নাই। যেহেতু এই ধরনের কোনো কথা নাই, তাই হচ্ছে কি আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি একটা অ্যাফার্মেটিভ বাক্য। ঠিক আছে, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি বলবো? যে বাক্যে না সূচক কোনো শব্দ থাকে না। তাহলে নেগেটিভ সেন্টেন্স কোনটা? ঠিক এটার বাইনারি অপোজিট, মানে কি ঠিক উল্টাটা। যে নেগেটিভ সেন্টেন্স কোনটা? অ্যাফার্মেটিভে আমরা দেখেছি যে বাক্যে না সূচক শব্দ থাকে না, তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। আর যে বাক্যে না সূচক শব্দ থাকে, তাকে সেটা আমরা কি বলবো? নেগেটিভ সেন্টেন্স। কি বললাম? নেগেটিভে কি হবে? যে বাক্যে না সূচক শব্দ থাকে, তাকে কি বলবো আমরা? নেগেটিভ সেন্টেন্স বলবো। যেমন ধরো সে ভালো ছেলে, সে খারাপ ছেলে নয়। সে ভালো ছেলে, সে খারাপ ছেলে নয়। দেখো এখানে না সূচক কিন্তু কথা চলে এসেছে, যে সে খারাপ ছেলে না, বা সে খারাপ ছেলে না, এইটাই লিখে দিই, সে খারাপ ছেলে না। তাহলে দেখো একটা বাক্যের মধ্যে আমরা কি পেয়েছিলাম? যে কোনো প্রকারের না সূচক শব্দ পাইনি। আর একটা বাক্যের মধ্যে আমরা কি পেয়েছি? না সূচক শব্দ পেয়ে গেছি। তার মানে কি একটা ছিল অ্যাফার্মেটিভ আর একটা ছিল নেগেটিভ। তোমাদের এই সেমিস্টারে বা হাফ ইয়ারলি এক্সামে যেটা আছে সেটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, মানে হা সূচক একটা বাক্যকে তোমার কি করতে হবে? না সূচক বাক্যে নিয়ে রূপান্তরিত করতে হবে। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি হা সূচক বাক্য থেকে না সূচক বাক্যে করার সময় তুমি কখনো একটা জিনিস করতেই পারবা না, সেটা হচ্ছে কি যে বাক্যের অর্থের যেন কোনো পরিবর্তন না ঘটে। বাক্যের অর্থের যদি কোনো পরিবর্তন ঘটে যায়, তাহলে কিন্তু সেটা কি হইলো না? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের হইলো না। যেমন ধরো আমি যদি বলি যে শেখ, একটু আগে যে এক্সাম্পলটা লিখেছিলাম যে শেখ ভালো ছেলে, আর এখানে লিখতেছে কি সে খারাপ ছেলে না। সে ভালো ছেলে আর সে খারাপ ছেলে না, কিন্তু দুটো একই অর্থ বহন করতেছে। যদি একটা বাক্যের মধ্যে না সূচক আমি শব্দ যোগ করেছি, তারপরে কি হয় নাই? অর্থের কিন্তু কোনো কি হয় নাই? পরিবর্তন হয় নাই। এইভাবে আমাদের কি করতে হবে? একটা অ্যাফার্মেটিভ বা হাসূচক বাক্যকে এমন ভাবে না সূচক বাক্যে রূপান্তরিত করতে হবে যাতে আমাদের কি না হয়? কোনো অর্থের পরিবর্তন না হয়। বাক্যটা নেগেটিভও হয়ে যাবে, কিন্তু কি হবে না? অর্থের পরিবর্তন হবে না। তো এটা করার জন্য কিছু রুলস বা আমাদের নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা এখন দেখব। এবং একটা কথা তোমাদের বলে নেই, যদিও ক্লাস 7 থেকে তোমাদের এই অ্যাফার্মেটিভ ও নেগেটিভ আছে, এটা মোটামুটি তোমরা যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমরা যে ইগুলা পাবা, ট্রান্সফরমেশন সেন্টেন্স পাবা, তখন হচ্ছে এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ থাকবেই। তার মানে এখন যদি ভালোভাবে বিষয়টাকে আয়ত্তে রাখতে পারো, তাহলে তোমার কিন্তু কি হচ্ছে? আলটিমেটলি তোমার ইন্টারমিডিয়েট পর্যন্ত তুমি বড় একটা হেল্প পেয়ে যাবা। ঠিক আছে, সো আমরা শুরু করতেছি। ফার্স্ট রুলস বা রুল নাম্বার 1, অ্যাফার্মেটিভে
যদি অনলি অথবা অ্যালোন থাকে তবে ব্যক্তির ক্ষেত্রে নান বাট বস্তুর ক্ষেত্রে নাথিং বাট এবং বয়সের ক্ষেত্রে not more than or not less than ব্যবহৃত হবে। আচ্ছা, কি বলছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে তবে এই অনলি বা অ্যালোনের পরিবর্তে নেগেটিভ করার সময় আমরা কি করব, যদি এখানে একটু শর্টে লিখেছি আমি, বাট একটু ধরে নাও। অ্যাফার্মেটিভে যদি অনলি বা অ্যালোন থাকে তবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় ব্যক্তির ক্ষেত্রে কি ব্যবহার করব আমরা, অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট ব্যবহার করব। বস্তুর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, নাথিং বাট ব্যবহার করব। কারো বয়সের কথা যদি উল্লেখ থাকে, বয়সের আগে যদি অনলি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা নট মোর দেন অর নট লেস দেন ব্যবহার করব। ঠিক আছে, উদাহরণ দিচ্ছি, তাহলে হোপফুলি বিষয়টা ক্লিয়ার হবে। দেখো কি লিখেছি, প্রথমে অনলি আল্লাহ ক্যান সেভ আস। দেখো অনলিটা কোথায় ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তিনটা বাক্য আগে লিখে নিই, তাহলে হোপফুলি তাহলে কম্পেয়ার করতে আরো সুবিধা হবে। দেখো এখানে আমরা তিনটা বাক্যে তিন জায়গায় অনলি পাচ্ছি, ঠিক আছে, এবং এক্ষেত্রে অনলির ফাংশনটাও কিন্তু তিন জায়গায় ভিন্ন রকম। দেখো এখানে অনলিটা বসছে কি আল্লাহ শব্দের আগে, আল্লাহর আগে হচ্ছে কি শুধুমাত্র অনলি অর্থটা বসছে। এখানে দেখো অনলি কোথায় বসছে, অনলি সুইটস এর আগে বসছে, আর এখানে অনলিটা কি বসছে, বয়সের আগে বসছে। তাহলে দেখো এক ক্ষেত্রে হচ্ছে ব্যক্তির পূর্বে, মানে আল্লাহর ব্যক্তিবাচক সব ব্যক্তির পূর্বে কি বসছে, অনলি বসতেছে। এক দ্বিতীয় বাক্যের মধ্যে কি করতেছে, যে বস্তু সুইটস, সুইটস মানে কি মিষ্টি, বস্তুর আগে কি বসছে, অনলি বসছে। তৃতীয় বাক্যে দেখো অনলি কিসে বসছে, শুধুমাত্র বয়সের পূর্বে। ঠিক আছে, অনলি 8 ইয়ার্স ওল্ড, বয়সের পূর্বে। তার মানে এক ক্ষেত্রে আমরা কি বলতেছি, যে অনলি ব্যক্তিবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, বস্তুবাচক শব্দের পূর্বেও ব্যবহৃত হতে পারে, আবার হচ্ছে কি বয়সের পূর্বেও ব্যবহৃত হতে পারে। আমরা এখানে লিখে দিলাম সাইড দিয়ে ব্যক্তিবাচক, এখানে আমরা লিখতে পারি বস্তুবাচক, আরেকটা কি বয়স। ঠিক আছে, ব্যক্তিবাচক, বস্তুবাচক এবং বয়স। তাহলে ব্যক্তিবাচকের ক্ষেত্রে আমরা দেখো কি বলেছিলাম, তবে ব্যক্তিবাচকের ক্ষেত্রে নাম বার বসবে। তাহলে এই অনলির পরিবর্তে আমরা কি করব, নাম বার ব্যবহৃত করব। অনলির পরিবর্তে যদি আমরা নাম বার ব্যবহার করি, তাহলে কি দ্বারা বিষয়টা দেখো দেখি, নান বাট আল্লাহ ক্যান সেভ আস। নান বাট আল্লাহ ক্যান সেভ আস কি হইলো, শুধুমাত্র অনলিটা পরিবর্তিত হয়ে অনলির পরিবর্তে কি হয়েছে, নান বাট হয়েছে। এছাড়া কিন্তু কোনো কিছুরই কি হয় নাই, পরিবর্তন হয় নাই। মানে অনলি থাকবে, অনলি যদি থাকে ব্যক্তিবাচক শব্দের পূর্বে, তাহলে অনলি আমরা উঠিয়ে দিয়ে কি করব, আমরা শুধুমাত্র নান বাট লিখে দিব, আর বাদ বাকি আমারটা যেমন আছে অ্যাজ ইট ইজ তেমনই থাকবে। তারপরে দেখো প্রথম বাক্যের পরে এবার আমরা আসলাম দ্বিতীয় বা অনলির ক্ষেত্রে, সেটা হচ্ছে কি বস্তুর পূর্বে ব্যবহৃত বস্তু।
যেহেতু বস্তুর পূর্বে বসছে তাই আমরা কি করবো, অনলির পরিবর্তে কি লিখে দিব, দেখো এখানে আমরা লিখছি ব্যক্তির পরিবর্তে হচ্ছে নান বাট, বস্তুর ক্ষেত্রে কি নাথিং বাট। তাহলে এখানে আমরা অনলি তুলে দিয়ে আমরা কি লিখবো, নাথিং বাট। নাথিং বাট সুইটস। কি লিখলাম, চিলড্রেন লাইক অনলি সুইটস, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু অনলি কিসের পূর্বে বসছে, বস্তুবাচক শব্দের পূর্বে বসছে, তাই আমরা এখান থেকে অনলিটা উঠিয়ে দিয়ে কি দিব, নাথিং বাট। অনলির পরিবর্তে নাথিং বাট বসে যাবে, আর তারপর বাকিটা যা আছে তাই থাকবে, ঠিক আছে। বাক্যের কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র অনলির পরিবর্তে হচ্ছে কি বসছে, একবার নান বাট বসতেছে ব্যক্তিবাচক হইলে, আর হচ্ছে নাথিং বাট বসতেছে কি বস্তুবাচক শব্দের পূর্বে হইলে। এরপর দেখো তৃতীয় বাক্যের মধ্যে আমরা যদি আসি, শি ইজ অনলি 8 years old, তার বয়স মাত্র 8 বছর। এই বাক্যটাকে আমরা কি করব, অনলিটা তুলে দেওয়া কি লিখবো আমরা, নট মোর দেন, নট লেস দেন, যে কোনো একটা লিখলেই হবে। শি ইজ, অনলির পরিবর্তে আমি লিখে দিলাম নট মোর দেন, তোমরা চাইলে নট লেস দেন লিখতে পারো। 8 years old। তাহলে এখানে কি হলো, শি ইজ অনলি 8 years old, এই বাক্যটাকে আমরা নেগেটিভ করলাম কিভাবে, শি ইজ নট মোর দেন 8 years old। তোমরা চাইলে কি লিখতে পারতো, নট মোর দেন এর পরিবর্তে নট লেস দেন লিখতে পারতো, যে শি ইজ নট লেস দেন 8 years old। এবার আমরা একটু বাক্যটা গুলোর বাংলা অনুবাদ করি, দেখো অনলি আল্লাহ ক্যান সেভ, শুধু আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে, নান বাট আল্লাহ ক্যান সেভ, আল্লাহ শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কেউ আমাদের সাহায্য করতে পারে না। তারপরে হচ্ছে চিলড্রেন লাইক অনলি সুইটস, আর হচ্ছে এখানে ছিল কি, শি ইজ অনলি 8 years old, শি ইজ নট মোর দেন 8 years old, তার বয়স 8 বছর, তার বয়স 8 বছরের বেশি না। তাহলে দেখো বাক্যগুলা কি হইতেছে, যে যদিও আমরা নেগেটিভ বা নাসূচক শব্দ এখানে যোগ করে দিচ্ছি, কিন্তু বাক্যের অর্থে কি হচ্ছে না, কোনো পরিবর্তন ঘটতেছে না। এই বিষয়টা অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের 1 নাম্বার নিয়ম শেষ। যে আমি আবার আরেকটা বার যদি একটু রিক্যাপ করার চেষ্টা করি, যে অ্যাফার্মেটিভ বাক্যে যদি অনলি বা অ্যালং থাকে, তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় ব্যক্তির ক্ষেত্রে নান বাট হবে, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট হবে, এবং বয়স যদি থাকে, বয়সের ক্ষেত্রে কি থাকবে, নট মোর দেন অর নট লেস দেন হবে। এক্সাম্পল গুলো আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি 2য় নাম্বার রুলসে শিফট করছি, হাতে বেশি সময় নাই। রুল 2, অ্যাফার্মেটিভ বাক্যে যদি আমরা অনলি অ্যালোনের পরিবর্তে যদি আমরা এখানে লিখতে পারি মাস্ট থাকে, তবে আর ব্যক্তির বাচক বস্তুবাচক বলে কিচ্ছু নাই, সবগুলার বেলায় একই কাজ হবে। সেটা হচ্ছে কি, মাস্ট থাকে তবে মাস্টের পরিবর্তে ক্যানট বাট বসবে। কি বললাম, অ্যাফার্মেটিভ বাক্যে যদি মাস্ট থাকে, তবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে কি বসবে, ক্যানট বসবে। যেমন ধরো, আমি যদি এখানে একটা এক্সাম্পল লিখি, হোপফুলি এটা একটু সহজ হবে তোমাদের জন্য। ইউ মাস্ট ডু ইউর ডিউটি। ইউ মাস্ট ডু ইউর ডিউটি। দেখো এই বাক্যে কি আছে, মাস্ট আছে। এখানে আমার দেখার দরকার নেই ব্যক্তিবাচক শব্দের আগে ব্যবহৃত হয়েছে, বস্তুবাচক শব্দের আগে ব্যবহৃত হয়েছে না কিসের আগে ব্যবহৃত হয়েছে, এটা আমার দেখার দরকার নাই, ঠিক আছে। বাক্যে আমি মাস্ট পাইছি, সোজা কথা আমি মাস্টের পরিবর্তে কি লিখে দিব, ক্যানট বাট লিখে দিব। ইউ ক্যানট বাট ডু ইউর ডিউটি। এখানে একটা কথা বলে নেই, ক্যানট বাটের পরিবর্তে আসলে ক্যানট হেল্পও লেখা যেতে পারে। তবে ক্যানট হেল্প যদি লিখি, তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, যে ক্ষেত্রে তোমরা অনেকেই ভুল করো। তাই আমি তোমাদের সাজেস্ট করবো যে ক্যানট বাটই ইউজ করো, ক্যানট হেল্প ইউজ করার দরকার নাই। তাহলে কি থাকে, বাক্যে যদি আমরা অ্যাফার্মেটিভ বাক্যে মাস্ট পাই, তাহলে কি করবো, আমরা নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে মাস্ট উঠিয়ে দিয়ে ক্যানট বাট লিখবো, ঠিক আছে। তো আজকে আমাদের প্রায় সময় শেষ। আমরা আজকে 2টা নিয়মই করতে পারলাম। হোপফুলি ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভে যতগুলো রুলস আছে শেষ হয়ে যাবে, এবং আমরা ক্লাস কিছু এক্সাম্পলও করবো, ঠিক আছে। তাহলে তোমাদের সবার
সুস্থতা কামনা করে আজকের ক্লাসটা এইখানে আমি শেষ করতেছি। ভালো থাকো।